বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার লেসন অন লাইফের সেকেন্ড পার্টে তোমাদের জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিং বিংস। ক্লাসিফিকেশন অফ লিভিং বিংস শব্দটির অর্থ হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে যত জীব রয়েছে প্রত্যেক জীবকে সহজভাবে শেখার জন্য, জানার জন্য একভাবে বিন্যস্ত করা হয়। এই বিন্যস্ত করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিং বিংস। চলো তাহলে দেখি আমাদের মূল বইয়ে কি লেখা রয়েছে। About 400,000 different plant species and 1,300,000 of animal species have been named and described till today. অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ প্রজাতির 400,000 শব্দের অর্থ হচ্ছে 4 লক্ষ প্রজাতির ডিফারেন্ট প্ল্যান্ট স্পিসিস মানে উদ্ভিদের প্রজাতি, and 1,300,000 of animal species 1,300 প্রায় 13 লক্ষ প্রজাতির অ্যানিমেল স্পেসিস শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের নামকরণ করা হয়েছে। দিস নাম্বার ইজ নট ইয়েট ফাইনাল। এই নাম্বারটি এখনই সমাপ্ত নয়, বিকজ দ্য মোর অ্যান্ড মোর নিউ স্পেসিস আর বিং অ্যাডেড টু ইটস অলমোস্ট এভরিডে। প্রতিদিন প্রায় নতুন নতুন প্রজাতি আবিষ্কার হচ্ছে। It is assumed that the number will be reach a crore in future when the description of all the organism will be end. ধারণা করা হচ্ছে এই যে প্রজাতির সংখ্যা এটা প্রায় 1 কোটিতে পৌঁছাতে পারে। প্ল্যান্টসের স্পিসিস মানে হচ্ছে যেমন আম গাছ, এটা একটা স্পিসিস, কাঁঠাল গাছ এটা আরেকটা স্পিসিস। আবার প্রাণীদের স্পিসিস হচ্ছে যেমন মানুষ, এটা একটা স্পিসিস, কুকুর, গরু, ছাগল, এগুলো আলাদা আলাদা এক একটা স্পিসিস। এইভাবে প্রাণীদের সংখ্যা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 1,300,000 এবং প্ল্যান্ট স্পিসিস আবিষ্কৃত হয়েছে 400,000। এটা একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। A large number of organisms are needed to be grouped systematically to know, understand and learn them an easy manner. এই পৃথিবীতে এই সমস্ত প্রাণীদেরকে আলাদা আলাদা ভাবে স্টাডি করা খুবই কষ্টসাধ্য। তাই তাদেরকে সিস্টেমেটিক্যালি জানার জন্য, বোঝার জন্য এবং শেখার জন্য ক্লাসিফিকেশন করা হয়েছে। Many years back, natural scientists felt the necessity to classify living world following a natural system. অর্থাৎ বহু আগের এই বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করেছেন যে এদেরকে একটি আলাদা ভাবে বা ক্লাসিফিকেশন করা খুবই প্রয়োজন। From this necessity, a distinct branch of biology, taxonomy, has emerged. এই প্রয়োজনীয়তার কারণেই বায়োলজির একটি শাখা, খুবই গুরুত্বপূর্ণ শাখাটির নাম হচ্ছে আমাদের ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাস বিদ্যা খুবই প্রয়োজন হয়ে পড়ে। The main aim of classification is to know the vast and diverse living world accurately and classify them quickly and easily. ক্লাসিফিকেশনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই বিশাল প্রাণী জগৎকে একটি সুন্দর ভাবে বিন্যস্ত করা এবং সহজে যেন শেখা যায়। The contribution of Swedish naturalist Carolus Linnaeus in the field of taxonomy is worth maintaining. এক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান অনস্বীকার্য। In 1735, এই সালটা খুবই গুরুত্বপূর্ণ। In 1735, he received his doctoral degree in medicine from the University of Uppsala. তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে 1735 খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। And in 1741, he was appointed professor of anatomy in the same university. পরবর্তীতে সেই একই ইউনিভার্সিটিতে তিনি অ্যানাটমির প্রফেসর হিসাবে যোগদান করেন। It was the main field
of his intense interest to classify organism from his botanical and zoological observation that he assembled from his many expeditions. He was the first founder of the full classification and nomenclature of the organism. অর্থাৎ তিনি ছিলেন ফাউন্ডার অফ দ্য ফুল ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাসের ফাউন্ডার বা জনক, অ্যান্ড নমেনক্লেচার বা নামকরণের। আমরা জানি যে প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদ যারা রয়েছে পৃথিবীতে প্রত্যেকেরই সায়েন্টিফিক নেম রয়েছে, আর এই সায়েন্টিফিক নেমগুলো সর্বপ্রথম এই সুইডিশ ন্যাচারালিস্ট ক্যারোলাস লিনিয়াস প্রবর্তন করে যান, শুরু করে যান। তিনি এই কাজটা শুরু করেন বিধায় তাকে ফাউন্ডার বলা হয়ে থাকে। হি ক্লাসিফাইড লিভিং ওয়ার্ল্ড ইনটু টু কিংডমস। টু কিংডমস গুলো হচ্ছে কি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, যদিও তিনি এই নাম দিয়েছিলেন ভিজিটিবিলিস অ্যান্ড অ্যানিমেলিয়া, কিন্তু এটাকে মডার্ন করে লেখা হয়েছে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল। বাই অবজার্ভিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নিউমেরাস স্যাম্পল অর্গানিজম, তিনি অনেক প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী সংগ্রহ করে তিনি এই দুটো নাম সর্বপ্রথম দিয়ে যান। এরপরে যে বিষয়টি রয়েছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইম অফ ক্লাসিফিকেশন। অনেক সময় এই প্রশ্নটি পরীক্ষায় সরাসরি চলে আসে, হোয়াট ইজ দ্য এইম অফ ক্লাসিফিকেশন, যে 2 মার্কসের একটি কোয়েশন আসে। চলো জেনে নেই কি aim of classification. The aim of classification is to acquire knowledge of the group and subgroup of the organism, to maintain documentation of the accumulate information systematically, to present the knowledge consciously, to take step to identify the organism and be conscious to conserve the useful organism for the well-being of the living world. এই টোটালটুকুই তোমরা বুঝে সুন্দর করে মুখস্থর মতো করে ফেলবে, কারণ এখান থেকে এই প্রশ্নটা অনেকবারই পরীক্ষায় এসেছে। এটার অর্থ কি দাঁড়াচ্ছে? আসলে ক্লাসিফিকেশনের উদ্দেশ্যটা কি? আমরা যে কোনো কাজ করি উদ্দেশ্য নিয়ে। দ্য এইম অফ ক্লাসিফিকেশন টু অ্যাকোয়ার্ড নলেজ, জ্ঞান অর্জন, অফ দ্য গ্রুপ অফ সাবগ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপ এবং উপগ্রুপ বা সাবগ্রুপ যেটাকে বলা হয়, অফ অর্গানিজম প্রাণীদের, টু মেইনটেইন ডকুমেন্টেশন অফ দ্য অ্যাকুমুলেট ইনফরমেশন সিস্টেমেটিক্যালি, অর্থাৎ জীববিজ্ঞানের জ্ঞানকে আহরণ করে এগুলোকে সুন্দর এবং সুসজ্জিতভাবে সাজানো, টু প্রেজেন্ট দ্য নলেজ কনসিয়াসলি, পূর্ণাঙ্গ জ্ঞানকে সুষ্ঠুভাবে উপস্থাপন করা, টু টেক স্টেপ টু আইডেন্টিফাই দ্য অর্গানিজম অ্যান্ড কনসিয়াস টু কনজার্ভ দ্য ইউজফুল অর্গানিজম, অর্থাৎ যে সকল প্রাণীগুলো আমাদের জন্য উপকারী সেই সকল প্রাণীগুলোকে কনজার্ভ বা সংরক্ষণ করা, যাতে পরবর্তীতে এটা মানব জাতির জন্য ইউজফুল হয়, ওয়েলবিং হয়। অর্থাৎ এই ছিল আমাদের এইম অফ ক্লাসিফিকেশন। এরপরে রয়েছে লিভিং ওয়ার্ল্ডের ক্লাসিফিকেশন যেভাবে করেছে। ফ্রম দ্য টাইম অফ ক্যারোলাস লিনিয়াস, আমরা ক্যারোলাস লিনিয়াসের যে সময়কাল ছিল সেখান থেকে জানতাম যে প্রাণী জগৎকে মাত্র দুটি ভাগে ভাগ করা হয়েছিল, একটি হচ্ছে অ্যানিমালস এবং অন্যটি হচ্ছে প্ল্যান্টস। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের এই জগতে ক্লাসিফিকেশনটা আরো উন্নত হয়েছে। সেখানে আমরা দেখতে পাই দ্য টাইপস অফ ডিএনএ অর আরএনএ ইন এ সেল, এরপর আছে ফিচার্স অ্যান্ড নাম্বার অফ সেল ইন দ্য লিভিং বডি অ্যান্ড মোড অফ নিউট্রিশন। এই সমস্ত বিষয়ের উপর বেসড করে সায়েন্টিস্টরা পরবর্তীতে এটাকে চিন্তা করলেন যে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেজন্য R.H. হুইটেকার নামক একজন সায়েন্টিস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। R.H. হুইটেকার উনি কিন্তু 1969 সালে 5টা রাজ্যে এই যত প্রাণী রয়েছে সবকিছুকে ভাগ করে গিয়েছিলেন। একটি হচ্ছিল মনেরা, আরেকটি প্রোটিস্টা, আরেকটি ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। কিন্তু পরবর্তীতে আরেকজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে মার্গুলিস। এই মার্গুলিস কত সালে? ইন 1974, ওনার ঠিক 5 বছর পরে উনি চিন্তা করলেন যে এদেরকে আরো সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2, আই মিন প্রোক্যারিওটা বা আদিকোষী বা ইউক্যারিওটা
বা প্রকৃত কোষী, এইভাবে দুটি ভাগে ভাগ করা যায়। প্রোক্যারিওটা শব্দের অর্থ হচ্ছে যে সকল সেলগুলো প্রিমিটিভ টাইমে বা অনেক আগে সৃষ্টি হয়েছে, এবং ইউক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে ইউ শব্দের অর্থ হচ্ছে বা সুন্দর, অর্থাৎ সুন্দর নিউক্লিয়াস রয়েছে কোনো একটি সেলে। এইভাবে লিভিং ওয়ার্ল্ডকে আসলে মূলত এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা। সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটাতে আমরা দেখেছি শুধুমাত্র মনেরা রয়েছে, এখানে শুধুমাত্র মনেরা রয়েছে, এবং সুপার কিংডম 2 বা ইউক্যারিওটাতে রয়েছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। তাই সর্বপ্রথম আলোচনা করব আমরা এই কিংডম 1 বা মনেরা নিয়ে। আজকের এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়, কিভাবে প্রশ্ন আসে, কি ধরনের এমসিকিউ আসে, আমি সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তবে মেইন বই বা মূল বইয়ে কি লেখা রয়েছে চলো আগে সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝে নিই। আজকের ক্লাসে আমি 3D ভিডিও সহকারে তোমাদের দেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা উপকৃত হও এবং বুঝতে পারো আসলে এই বিষয়গুলো দেখতে কেমন। চলো আমরা শুরু করি। প্রথমে রয়েছে সুপার কিংডম 1 বা মনেরা। সুপার কিংডম 1 এ কি কথাটা লেখা রয়েছে? দিস আর প্রিমিটিভ। প্রিমিটিভ শব্দের অর্থ হচ্ছে আদি, অনেক আগের। প্রোক্যারিওটিক বা আদি কোষী, হ্যাভিং নো স্ট্রাকচার ডিস্টিংক্ট নিউক্লিয়াস, এর ভিতরে কোনো নিউক্লিয়াস নেই। অ্যান্ড মাইক্রোস্কোপিক ইউনিসেলুলার অর্গানিজম, এবং এরা খুবই অনুবীক্ষণিক, অর্থাৎ খালি চোখে দেখা যায় না, এদেরকে দেখতে হলে মাইক্রোস্কোপ লাগে। এবং ইউনিসেলুলার অর্গানিজম অর্থাৎ এক কোষী প্রাণী, তাদের দেহটা একটি মাত্র কোষ বা সেল দ্বারা তৈরি। আমাদের বডিতে যেরকম প্রচুর পরিমাণ সেল রয়েছে, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তোমরা জেনে অবাক হবে সেখানে প্রায় 600 বিলিয়ন সেল থাকে, এবং একটি পূর্ণাঙ্গ স্বাভাবিক মানুষের দেহে প্রায় 37 ট্রিলিয়ন সেল থাকে। আর এখানে আমরা মনেরা দেখতে পাচ্ছি সুপার কিংডম 1 প্রোক্যারিওটিক যে সকল প্রাণীগুলো রয়েছে বা অর্গানিজম গুলো রয়েছে তারা হচ্ছে ইউনিসেলুলার, তাদের ফুল বডিটাতে শুধুমাত্র একটি মাত্র সেল রয়েছে। নিউক্লিয়াস কি এ বিষয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। এছাড়াও তোমরা পূর্ববর্তী ক্লাসে একটি কোষের নিউক্লিয়াস সম্পর্কে জেনেছো। যে সকল কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে না সেই সকল কোষদেরকেই বা সেলদেরকেই বলা হয়ে থাকে প্রোক্যারিওটিক সেল। ঠিক তারই এক্সাম্পল হচ্ছে মনেরা। চলো আমরা মনেরাতে কি রয়েছে খুব সুন্দর করে পড়ে নিই। ক্যারেক্টারিস্টিক্স, দিস আর মোস্টলি ইউনিসেলুলার, যে কথাটি একটু আগে বললাম, অর্থাৎ এক কোষী। ফিলামেন্টাস, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ফিলামেন্টাস শব্দের অর্থ হচ্ছে একটি কোষ বা সেল, আবার আরেকটি সেল, আরেকটি সেল, এইভাবে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে অনেক সময় এরা একসাথে বসবাস করে, এদেরকে বলা হয়ে থাকে ফিলামেন্টাস। Filament is constituted by vertically connected cell one after another or colonial. Colonial শব্দের অর্থ হচ্ছে যারা একই সাথে একই জায়গায় বসবাস করে, অনেকেই মিলেমিশে বসবাস করে। Though chromatin materials is present, যদিও এখানে ক্রোমাটিন ম্যাটেরিয়ালস কিংবা ক্রোমোজোম বা ডিএনএ বা আরএনএ এটা প্রেজেন্ট, কিন্তু এর বাইরের যে নিউক্লিয়ার যে মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনটি এখানে কিন্তু অনুপস্থিত। আমরা একটু পরেই সেটা 3D তে দেখতে পাবো। দো chromatin materials is present but there is no nuclear membrane or nucleolus, এর ভিতরে নিউক্লিওলাস থাকে না। নিউক্লিয়াসের ভিতরে ছোট্ট একটি ঘন কালো বস্তু থাকে যেটাকে আমরা নিউক্লিওলাস বলে থাকি। ইন দেয়ার সেলস নো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর দেয়ার। এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য, অর্থাৎ সুকেন্দ্রিক যে সকল কোষগুলো রয়েছে সেই সকল কোষে আমরা প্লাস্টিড দেখতে পাবো। প্ল্যান্ট সেলে প্লাস্টিড একটি অনন্য ফিচার্স। এরপর মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস, তোমরা অনেকে পড়েছো, এটা নিয়েও বিস্তারিত আলোচনা রয়েছে। বাট রাইবোজোম ইজ প্রেজেন্ট,
অর্থাৎ প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো না থাকলেও রাইবোজোম রয়েছে। রাইবোজোম এমন একটি অর্গানেলস যেটি প্রত্যেকটি জীব দেহের সেলের ভিতরে রয়েছে। এটাকে ইউনিভার্সাল অর্গানেলসও বলা হয়ে থাকে। The cell divides through a process of binary fission. বাইনারি ফিশন পদ্ধতিতে এরা তাদের যে সেলটা আছে সেটাকে ডিভাইড করে, অর্থাৎ একটি সেল থেকে আরেকটি সেলে রূপান্তরিত হয়, অথবা একটি সেল থেকে দুইটি, দুইটি থেকে চারটি, এভাবে তারা বাইনারি ফিশন প্রসেসের মাধ্যমে তারা বংশ বিস্তার করে থাকে। Their chief mode of nutrition is absorption. Absorption. Chief mode of nutrition is absorption. অর্থাৎ এরা শোষণ করে তাদের পুষ্টি সাধন করে থাকে, অর্থাৎ অ্যাবজর্পশন প্রক্রিয়ায়। থ্রো সাম অফ দ্যাম প্রডিউসড ফুড দেয়ার ফটোসিনথেসিস। তবে হ্যাঁ, কিছু কিন্তু রয়েছে যারা ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এখানে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, যেমন ব্যাকটেরিয়া। এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, নস্টক, নস্টক না দিয়ে অনেক সময় ব্লু গ্রিন অ্যালজি এটাও ব্যবহার করতে পারে। তবে শুধু অ্যালজি যদি বলে কখনো, তাহলে কিন্তু সেটা প্রোটিস্টা, এবং ব্লু গ্রিন অ্যালজি বললে মনে রাখতে হবে এটা হচ্ছে মনেরা। চলো শিক্ষার্থীরা আমরা দেখে নিই এর 3D স্ট্রাকচার। একটি 3D স্ট্রাকচারে আমরা লক্ষ্য করব একটি ব্যাকটেরিয়া দেখতে কেমন। তোমরা দেখতে পাচ্ছ আমার এই সফটওয়্যারে একটি ব্যাকটেরিয়ার 3D স্ট্রাকচার চলে এসেছে। আমরা একটি রড শেপ ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। এটি খুবই সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ, রড শেপ। এই হচ্ছে একটি ব্যাকটেরিয়া। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কিন্তু রয়েছে, যেমন স্পাইরাল শেপেরও ব্যাকটেরিয়া রয়েছে। এটি হচ্ছে একটি স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া। স্ফেয়ার শেপের ব্যাকটেরিয়া রয়েছে, এটি একটি স্ফেয়ার শেপের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মনোকক্কাস। এর স্ট্রাকচারটা কেমন যদি তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে এখানে একটি প্লাজমিড রয়েছে। এই ডিএনএ বা ক্রোমোজোম গুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর বাইরে রয়েছে সেল মেমব্রেন, তারপরে রয়েছে সেল ওয়াল, এবং এই যে ছোট ছোট লোমের মতো দেখতে, এদেরকে বলা হয়ে থাকে ফ্লাজেলাম, এবং লম্বা ফ্লাজেলাও রয়েছে। এই যে লম্বা, এই যে এখানে দেখলে আমরা বুঝতে পারবো রড শেপের এই যেগুলো, এগুলোকে বলা হয়ে থাকে ফ্লাজেলা। আমরা যে ব্যাকটেরিয়াটা দেখছি এটা হচ্ছে একটি ব্যাসিলাস ব্যাকটেরিয়া। ভাইব্রিও ব্যাকটেরিয়া রয়েছে, এটি এই ধরনের ব্যাকটেরিয়া, এদেরকে বলা হয়ে থাকে ভাইব্রিও। অর্থাৎ এটা কিন্তু একটি মাত্র কোষ দ্বারা গঠিত। তার ফুল যে বডিটা রয়েছে এটা কিন্তু একটি মাত্র কোষ। চলো আমরা এখন প্রবেশ করব আমাদের সুপার কিংডম 2 ইউক্যারিওটাতে। সুপার কিংডম 2 ইউক্যারিওটে কি বলেছে? দিস আর ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে সুকেন্দ্রিক। অয়েল স্ট্রাকচার নিউক্লিয়াস, অর্থাৎ এদের সুন্দর নিউক্লিয়াস রয়েছে। ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার অ্যান্ড লিভ ইন্ডিভিজুয়ালি অর ইন এ কলোনিয়াল ফর্ম। অর্থাৎ তারা ইউনিসেলুলারও হতে পারে, মাল্টিসেলুলারও হতে পারে, এবং লিভিং ইন্ডিভিজুয়ালি এ ধরনের প্রাণীরা একা একাই বসবাস করতে পারে, অর ইন এ কলোনিয়াল ফর্ম, অথবা তারা কলোনি গঠন করতে পারে একসাথে। অনেকেই একসাথে থাকাকে বলা হয়ে থাকে কলোনিয়াল। কিংডম 2 প্রোটিস্টা ক্যারেক্টারিস্টিক্স: দে আর ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার, individual, colonial or filamentous, and the nuclei in their cell are well structured. অর্থাৎ তাদের বডিতে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। Their cells contain nuclear materials covered by a nuclear membrane. মনেরা থেকে প্রোটিস্টার আলাদা হওয়ার বৈশিষ্ট্যই হচ্ছে, প্রধান ক্যারেক্টারিস্টিক্সটি হচ্ছে এর নিউক্লিয়াস রয়েছে এবং মনেরার নিউক্লিয়াস নেই। ইন দিস ক্রোমাটিন ম্যাটেরিয়ালস দেয়ার ইজ ডিএনএ, আরএনএ
and protein. অর্থাৎ in the chromatin materials there is DNA, RNA এবং প্রোটিন থাকে। All types of cell organelles are present. এখানে সব ধরনের সেলের যে অর্গানিলস গুলো থাকা প্রয়োজন সেগুলো থাকে। Their mode of nutrition আর absorption, এরাও অ্যাবজর্পশন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। ইনজেকশন আর ফটোসিনথেসিস, ইনজেকশন অথবা ফটোসিনথেসিস প্রক্রিয়াও তারা খাদ্য তৈরি করতে পারে। দে অ্যাকমপ্লিশড দেয়ার অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাদের রিপ্রোডাকশন অযৌন জনন কিংবা যৌন জনন দুই প্রক্রিয়াতেই হতে পারে, অ্যাসেক্সুয়াল অথবা সেক্সুয়াল রিপ্রোডাকশন, বাই দ্য প্রসেস অফ মাইটোসিস অ্যান্ড কনজুগেশন। অনেক সময় এই প্রশ্নটা চলে আসে, হোয়াট ইজ কনজুগেশন? ইউনিয়ন অফ টু গ্যামেটস উইথ দ্য স্ট্রাকচারালি সিমিলার বাট বায়োলজিক্যালি ডিফারেন্ট। ইউনিয়ন অফ দ্য টু গ্যামেটস, দুইটি গ্যামেট যখন একত্রিত হয় তখন তোমরা জানো জাইগোট ক্রিয়েট হয়। এখন এই একটা মনে করো, এই একটা হচ্ছে গ্যামেট, যে গ্যামেটটা দেখতে একই রকম, এটাও একটা গ্যামেট। দুইটি গ্যামেটের মধ্যে স্ট্রাকচারালি কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, বাট এটার ভিতরে ডিএনএ বা আরএনএ এর যে সিকোয়েন্স গুলো থাকে সেটার পরিবর্তন থাকতে পারে। এটাই হচ্ছে বায়োলজিক্যালি ডিফারেন্ট রেসপেক্টিভলি। নো এমব্রায়ো ইজ ডেভেলপড ইন দ্যাম, এখানে কোনো এমব্রায়ো তৈরি হয় না। এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ। আমরা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে চ্যাপ্টার 11-এ আলোচনা করব, ভ্রূণ বা এমব্রায়ো বিষয়টি কি। এক্সাম্পল, খুবই গুরুত্বপূর্ণ, নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের, বা হুইচ ওয়ান ইজ প্রোটিস্টা কিংডমস, এই ধরনের এমসিকিউ বারবারই চলে আসে। তাই তোমাকে খুব মনোযোগ সহকারে এখানকার যে এক্সাম্পল গুলো আছে সেগুলো পড়তে হবে। অ্যামোইবা বা অ্যামিবা, প্যারামেসিয়াম, এলজি, ডায়াটম, স্পাইরোগাইরা। এখানে সুন্দর দুটি ছবি দেওয়া রয়েছে, একটি হচ্ছে অ্যামোইবা আর একটি হচ্ছে ডায়াটম। এগুলো হচ্ছে ইউনিসেলুলার অ্যালজি। তাহলে এই ক্ষেত্রে তোমাকে গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, শুধু অ্যালজি যদি বলে তাহলে সেটা কিন্তু হচ্ছে আমার প্রোটিস্টা কিংডমের, আর যদি ব্লু গ্রিন অ্যালজি বলে তাহলে কিন্তু সেটা মনেরা কিংডমের হবে। চলো আমরা দেখে নিই একটি অ্যামিবার 3D চিত্র। একটি অ্যামিবা দেখতে কেমন হয়। এটি একটি ইউনিসেলুলার বাট ইউক্যারিওটিক, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তার নিউক্লিয়াস, লাল রঙের একটি অংশ, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এখানে রয়েছে মাইটোকন্ড্রিয়া, ভ্যাকিউল রয়েছে, তারপর ডাইজেস্টিভ ভ্যাকিউল রয়েছে, এবং এই যে ক্ষণজন্মা পা এদেরকে বলা হয়ে থাকে, বা মিথ্যা পা, কিছুক্ষণ পরে এইগুলো ভ্যানিশ হয়ে যায়, তাই এদেরকে বলা হয় সিউডোপোডিয়া। সিউডো শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। এই হচ্ছে আমার একটি অ্যামিবার চিত্র। এটি একটি ইউনিসেলুলার বাট ইউক্যারিওটিক বা সুগঠিত নিউক্লিয়াস সুগঠিত একটি প্রাণী। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফানজাই, মোস্ট ইম্পর্টেন্ট একটি কিংডম। চলো এ বিষয় নিয়ে আলোচনা করা যাক। ফানজাই ক্যারেক্টারিস্টিক্স, মোস্ট অফ দেম আর টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল শব্দের অর্থ হচ্ছে স্থলজ, যারা জলে বাস করে না অর্থাৎ ডাঙায় বাস করে তাদেরকে বলা হয় যে টেরেস্ট্রিয়াল, আর যারা জলে বাস করে তাদেরকে বলা হয় অ্যাকুয়েটিক। এবং স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক শব্দের অর্থ হচ্ছে মৃতজীবী, এবং প্যারাসাইটিক শব্দের অর্থ হচ্ছে পরজীবী, অর্থাৎ এরা মৃত জিনিস এর উপর জন্মগ্রহণ করে থাকে। দেয়ার বডি ইজ কনস্টিটিউট অফ সিঙ্গেল সেল অফ মাইসেলিয়াম। এখানে মাইসেলিয়াম শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। মাইসেলিয়াম নামক সিঙ্গেল একটি সেল, এভাবে আরো অনেকগুলো সেল একত্রিত হয়ে তার বডিটা গঠিত হয়, যেটা হচ্ছে ন্যারো ট্যাপ লাইক পার্ট। দ্য নিউক্লিয়াস ইজ ওয়েল অর্গানাইজড। শুধুমাত্র মনেরাতেই কিন্তু নিউক্লিয়াস ছিল না, বাকি প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এদের প্রত্যেকেরই কিন্তু নিউক্লিয়াস রয়েছে। তাহলে এই নিউক্লিয়াস ইজ ওয়েল অর্গানাইজড, দ্য সেল ওয়াল ইজ কম্পোজড অফ কাইটিন। খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, যে এই যে মাশরুম তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি ফানজাই কিংডমের অর্গানিজম। এর যে সেল ওয়ালটা রয়েছে, এই সেল ওয়ালটা কিন্তু কাইটিন নির্মিত। এই প্রশ্নটা কিন্তু খুবই এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ ভাবে আসে।
দেয়ার মুড অফ নিউট্রিশন ইজ অ্যাবজর্পশন, অর্থাৎ এরাও অ্যাবজর্পশন বা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে থাকে। দ্য ফটোসিনথেটিক অ্যাপারেচার্স ইজ ক্লোরোপ্লাস্ট ইজ অ্যাবসেন্ট, অর্থাৎ ফটোসিনথেটিক অ্যাপারেচার্স, আমরা জানি যে প্লাস্টিডের ভিতরে ক্লোরোফিল থাকে, আর এই ক্লোরোফিলের সহায়তায় উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে। কিন্তু এই ফানজাইয়ের বডিতে কোনো ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। দে রিপ্রোডিউস বাই হ্যাপ্লয়েড স্পোর, তারা হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন সংখ্যক আর ডিপ্লয়েড মানে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ তাদের হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি ঘটে। অ্যান্ড দেয়ার সেল ডিভাইডেড থ্রু মাইটোটিক সেল ডিভিশন, এবং তাদের সেল ডিভিশনটা হয় মাইটোটিক সেল ডিভিশন। তোমরা ক্লাস 8-এ থাকতে সেল ডিভিশন পড়েছো, একটি ছিল অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস সেল ডিভিশনের আরেক নাম হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন। এরপর খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তার এক্সাম্পল গুলোতে রয়েছে দেখো ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম এটসেট্রা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য এই এক্সাম্পল গুলো তোমরা খুব ভালো করে শিখে রাখবে। চলো আমরা আজকে 3D একটি ফানজাই দেখে আসি, এটি দেখতে কেমন। তোমরা লক্ষ্য করছো যে 3D তে একটি ফানজাই চলে এসেছে। এই হচ্ছে একটি ফানজাই। ছোটবেলায় এটাকে আমরা বলতাম ব্যাঙের ছাতা, বই পুস্তকের ভাষায় এটা ব্যাঙের ছাতা কিছু কিছু জায়গায় লেখা রয়েছে। এর অ্যানাটমি করলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের পার্টস রয়েছে। উপরের পার্টস যেমন এটাকে বলা হয় ক্যাপ, এটাকে বলা হয় রিং, এটাকে বলা হয় ভোলভা। এরপর এর ডেভেলপমেন্টের একটি ছবি দেখানো রয়েছে, অর্থাৎ একটি ফানজাই কিভাবে জন্মগ্রহণ করে। তোমরা দেখতে পাচ্ছ যে এরা মৃত কোনো বস্তুর উপর এরা জন্মগ্রহণ করছে, আঁকড়ে ধরে আছে, এবং অনেক সময় এরা ফেয়ারি রিং তৈরি করে একসাথে অনেকগুলো ফানজাই যখন একত্রে থাকে তখন এদেরকে বলা হয় ফেয়ারি রিং। চলো আমরা সময় নষ্ট কিংবা কথা না বাড়িয়ে শুরু করি। তার পরবর্তী যে কিংডম রয়েছে, আমাদের পরবর্তী কিংডম নাম হচ্ছে প্ল্যান্টি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিংডম। প্ল্যান্টি প্ল্যান্টি শব্দের অর্থ বুঝতেই পারছো, উদ্ভিদ জগৎ। ক্যারেক্টারিস্টিক্স, দেয়ার আর মেইনলি ফটোসিনথেটিক অ্যান্ড ইউক্যারিওটিক। ফটোসিনথেটিক মিন্স, ফটোসিনথেটিক অর্থ হচ্ছে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অর্থাৎ ফটোসিনথেসিস যাদের ভিতরে হয়। ফটোসিনথেসিসের সুন্দর একটি বাংলা রয়েছে যেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ অর্থাৎ আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি। অ্যান্ড ইউক্যারিওটিক বা প্রকৃত কোষে, অ্যাডভান্সড টিস্যু সিস্টেম আর ফাউন্ড ইন দ্যাম, অর্থাৎ তাদের বডিতে অ্যাডভান্সড টিস্যু সিস্টেম পাওয়া যায়। তোমরা জানো যখন একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের কাজ করে এবং প্রায় দেখতে একই রকমেরই হয়, তাদেরকে টিস্যু বলা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে যে অ্যাডভান্স টিস্যু সিস্টেম আর ফাউন্ড ইন দ্যাম, তাদের ভিতরে উন্নত ধরনের টিস্যু সিস্টেম রয়েছে। আমরা যখন চ্যাপ্টার 2-এ দেখব যে প্ল্যান্ট টিস্যুকে আসলে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পার্মানেন্ট টিস্যু, অন্যটি হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। পার্মানেন্ট টিস্যু আবার 3 ধরনের রয়েছে, একটি হচ্ছে সিম্পল টিস্যু, আরটি হচ্ছে কমপ্লেক্স টিস্যু এবং এক্সক্রিয়েটরি টিস্যু। তোমাদের বইতে সিম্পল টিস্যু এবং কমপ্লেক্স টিস্যু এই দুইটি টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। সিম্পল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আবার কমপ্লেক্স টিস্যুকে 2 ভাগে ভাগ করা যায়, জাইলেম এবং ফ্লুয়েম। এই জাইলেম এবং এই ফ্লুয়েম শব্দটা তোমরা 8ম শ্রেণীতে পড়েছো এবং এ সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেয়েছো। তারপর কি রয়েছে, দে ডেভেলপড এমব্রায়ো অ্যান্ড ডিপ্লয়েড স্টেজ স্টার্ট ফ্রম ইট, অর্থাৎ তাদের বডিতে এমব্রায়ো ক্রিয়েট হয়
চ্যাপ্টার 11-এ এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড ডিপ্লয়েড স্টেজ স্টার্ট ফ্রম ইট। ডিপ্লয়েড স্টেজ হচ্ছে n+n, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা 2n থাকলে আমরা বলি ডিপ্লয়েড স্টেট। দে আর মোস্টলি টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল শব্দের অর্থ একটু আগে আমরা পড়েছি, যেটা স্থলজ। বাট দেয়ার আর অলসো মেনি অ্যাকুয়াটিক স্পেসিস। অ্যাকুয়াটিক মানে হচ্ছে জলজ, অর্থাৎ সমুদ্রে কিংবা নদীতে কিংবা পুকুরেও আমরা বিভিন্ন ধরনের প্ল্যান্টস দেখতে পাই, যেগুলোকে বলা হচ্ছে অ্যাকুয়াটিক স্পিসিস। ইন দিস কিংডম দেয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন হুইচ ইজ হ্যাপ্লয়েড বাই ইউনিয়ন অফ স্ট্রাকচারালি অ্যান্ড ফিজিক্যালি ডিফারেন্ট গ্যামেটস। আমরা প্রোটিস্টাতে দেখেছি কিন্তু স্ট্রাকচারালি সেম, বাট বায়োলজিক্যালি কিন্তু ডিফারেন্ট ছিল। আর এখানে স্ট্রাকচারালিও ডিফারেন্ট এবং বায়োলজিক্যালিও ডিফারেন্ট থাকবে তারা। স্ট্রাকচারালি অ্যান্ড ফিজিক্যালি ডিফারেন্ট গ্যামেটস। এক্সাম্পল গ্রিন প্ল্যান্টস। চলো আমরা 3D-তে কিছু প্ল্যান্টস দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 ধরনের প্ল্যান্টস এখানে রয়েছে। একটি হচ্ছে মস, ফার্ন, জিমনোস্পার্মস এবং এনজিওস্পার্মস। আমরা যখন উপরের ক্লাসে উঠব তখন মসের লাইফ সাইকেল, দ্য লাইফ সাইকেল অফ ফার্নস এবং লাইফ সাইকেল অফ জিমনোস্পার্ম, লাইফ সাইকেল অফ এনজিওস্পার্ম, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। এনজিওস্পার্ম বা যে সকল উদ্ভিদের ফুল এবং ফল হয় তাদেরকে এনজিওস্পার্ম বলা হয়ে থাকে। এখানে একটি আপেল গাছের ছবি দেওয়া রয়েছে। ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে কিভাবে আবার একটি ফ্রুটস, ফ্রুটস থেকে কিভাবে সিড তৈরি হচ্ছে। এই হচ্ছে একটি মোটামুটি প্ল্যান্টসের লাইফ সাইকেল। এই লাইফ সাইকেল নিয়ে আমরা চ্যাপ্টার 11-এ আলোচনা করব। আজকের আমাদের সর্বশেষ যে কিংডমটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যানিমেলিয়া। তোমরা এই কিংডম সম্বন্ধে নিশ্চয়ই ধারণা করতে পারছো। অ্যানিমেলিয়া শব্দের অর্থ হচ্ছে প্রাণী। মানুষ যেমন একটি প্রাণী, সেরকম পৃথিবীতে অনেক প্রজাতির বা স্পিসিসের প্রাণ কিন্তু রয়েছে। চলো আমরা দেরি না করে দেখি বইয়ে কি লেখা রয়েছে। অ্যানিমেলিয়া ক্যারেক্টারিস্টিক্স। দেয়ার আর ইউক্যারিওটিক, এরা হচ্ছে ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক, অ্যান্ড মাল্টিসেলুলার অ্যানিমেলস। মাল্টিসেলুলার মানে হচ্ছে যাদের বডিতে অনেকগুলো সেল থাকে। দেয়ার সেলস ডু নট হ্যাভ নন লিভিং সেল ওয়াল, অর্থাৎ প্ল্যান্ট সেল কিংবা ফানজাই এর ক্ষেত্রে আমরা দেখব এদের সেলের বাইরে একটি সেল ওয়াল রয়েছে, কিন্তু অ্যানিমেল সেলের বাইরে কোনো সেল ওয়াল নেই। তাহলে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাই কিন্তু একটি প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেল থেকে আলাদা করে। অর্থাৎ সেল ওয়ালটাও কিন্তু আবার নন লিভিং থিংস, অর্থাৎ সেল এর ভিতরে অর্থাৎ প্ল্যান্ট সেলের ভিতরে যে অর্গানিলস গুলো রয়েছে সেগুলো কিন্তু লিভিংস, কিছু কিছু নন লিভিংস রয়েছে, তবে সেল ওয়ালটা কিন্তু একটি নন লিভিং থিংস। তাই এখানে বলা হচ্ছে যে দেয়ার সেলস ডু নট হ্যাভ নন লিভিং সেল ওয়াল। প্লাস্টিড, প্ল্যান্ট সেলের ভিতরে প্লাস্টিড থাকবে কারণ সে খাদ্য উৎপন্ন করবে, আর আমরা প্ল্যান্টস এর উপর ডিপেন্ডস করে থাকি কারণ আমাদের প্লাস্টিড নেই। সেল ভ্যাকিউলস, প্ল্যান্টস এর সেলের ভিতরে বিশাল বড় একটি ভ্যাকিউল থাকে বা ফাঁপা জায়গা থাকে যেখানে সেল শেপ থাকে, সেটা আমরা চ্যাপ্টার 2-তে বিস্তারিত করব। ইন দাম as there are no plastic in their cells, they are heterotrophs। এই যে সুন্দর একটি শব্দ হেটারোট্রপস। হেটারোট্রপস শব্দের অর্থ কি? হেটারোট্রপস শব্দের অর্থ হচ্ছে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে বলা হচ্ছে হেটারোট্রপস, আর যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে বলা হয় অটোট্রপস। তাহলে আমরা বলতে পারি প্ল্যান্ট যে কিংডমটি রয়েছে তারা হচ্ছে অটোট্রপস বা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এরপর বলা হয়েছে and so they depend on আদার অর্গানিজম ফর দেয়ার ফুড। তাই তারা অন্য অর্গানিজম বা অন্য জীবের উপর তাদের খাদ্যের জন্য নির্ভর করে। এরপর রয়েছে আফটার ইনজেকশন, অর্থাৎ যারা খাদ্য গলাধঃকরণ করে খাবার খায়, দে ডাইজেস্ট দেয়ার ফুড। দে হ্যাভ অ্যাডভান্স অ্যান্ড কমপ্লেক্স
টিস্যু সিস্টেম, তাদের রয়েছে অ্যাডভান্স এবং কমপ্লেক্স টিস্যু সিস্টেম। প্ল্যান্টস টিস্যু যেরকম বললাম সেরকম 4 ধরনের অ্যানিমেল টিস্যু রয়েছে। আমরা চ্যাপ্টার 2 তে এগুলো বিস্তারিত আলোচনা করব। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ দেয়ার ইউজুয়াল ওয়ে টু রিপ্রোডাকশন, অর্থাৎ অ্যানিমেলসরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। হ্যাপ্লয়েড গ্যামেটস আর ইউজুয়ালি প্রডিউস ইন দ্য রিপ্রোডাক্টিভ অর্গান অফ ম্যাচিউর অ্যান্ড ডিপ্লয়েড মেলস অ্যান্ড ফিমেলস, অর্থাৎ যে সকল প্রাণীরা ডিপ্লয়েড মেলস এবং ফিমেলস তাদের বডিতেই রিপ্রোডাক্টিভ অর্গান যে রয়েছে সেই রিপ্রোডাক্টিভ অর্গানগুলোতে মিওসিস সেল ডিভিশন প্রসেসের মাধ্যমে কিন্তু হ্যাপ্লয়েড গ্যামেটস উৎপন্ন হয়। এরপর বলা হয়েছে এমব্রায়োনিক লেয়ার্স আর ডেভেলপড অ্যাট দ্যাট টাইম অফ দেয়ার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে যখন এমব্রায়োটা সৃষ্টি হয়, এমব্রায়োর কিন্তু বিভিন্ন ধরনের লেয়ার ক্রিয়েট করে, সেজন্য বলছে এমব্রায়োনিক লেয়ার্স আর ডেভেলপড অ্যাট দ্য টাইম অফ দেয়ার এমব্রায়োনিক ডেভেলপমেন্টস। এই ছিল মূলত আমাদের 5টি কিংডম, এই 5টি কিংডমের বৈশিষ্ট্য। আমরা আগামী ক্লাসে 3য় পর্ব নিয়ে হাজির হব এই অধ্যায়ের। সেখানে থাকবে ডিফারেন্স স্টেপস অফ ক্লাসিফিকেশন, খুবই গুরুত্বপূর্ণ সিস্টেম অফ বাইনোমিয়াল নমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণের যে সিস্টেমগুলো বা নিয়মগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং খুবই গুরুত্বপূর্ণ এখানে বেশ কয়েকটি প্রাণীর বৈজ্ঞানিক নামের উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সকল শিক্ষার্থী তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থেকে তোমাদেরকে সুন্দরভাবে পড়াতে পারি। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি উত্তর দেব। আসসালামু আলাইকুম।